ওরু লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কেউ শুধু শুধু অহেতুক গাড়ির মধ্যে এভাবে কোলে বসিয়ে রাখে, মানুষ কি বলবে? কৃতিক যে এতটা লাগামী নির্লজ্জ প্রকৃতির লোক, সেটা আজ প্রথমবার উপলব্ধি করলো ওরু। মনে মনে কৃতিকের উপর চওড়া হয়ে ওরু বলল, আমার আগেই বোঝা উচিত ছিল এই লোক সুবিধার নয়, যে সারাক্ষণ ডার্ক রোম্যান্টিক অডিও বুক শুনে সময় পার করে, সে কিভাবে ভদ্রলোক হতে পারে? কৃতিক শিখ তখন থেকে কোলের উপর বসিয়ে রেখেছে অরুকে। ওদিকে অরুর প্রচুর বিরক্ত লাগছে এভাবে বসে থাকতে। কতক্ষণ এভাবে বসে বসে কালো হুডির কালো বিশ্লেষণ করা যায়? কালো দেখতে দেখতে চোখ ধরে এসেছে ওর, তাই টিকতে না পেরে নীরবতা ভেঙে অরু শুধল, আপনি আমার শরীরে ক্ষত কেন করবেন? আপনি কি ডাকাত? কৃতিক এতক্ষণ ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ অরুর এমন প্রশ্ন শুনে নিজের হাত দিয়ে অরুর ঘাটা সামনে টেনে এনে মুখের কাছে মুখ নামিয়ে ও হিসিসি বলে, আই লাইক ডার্ক রোম্যান্স বেবি। নরম সরম আদরে আমার পোষায় না। আমি যেখানে টাচ করি সেখানে ক্ষত বানিয়ে তবেই ছাড়ি। এই জন্যই বলি, এখন সময় দিচ্ছি, নিজেকে প্রস্তুত করো। ছোট বলে মোটেই ছেড়ে দেব না। তোর কাছাকাছি এলে নিজের মধ্যে থাকি না আমি, পরে আমাকে দোষ দিতে পারবি না। কৃতিকের অসহনীয় কথা অরুর কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মনে মনে ভাবলাম, কি শুরু করলাম? উনি কি উত্তর দিল? এই লোকের মাথায় কি সব সময় এইসবই ঘোরে? ছে! কৃতিক আবারও ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়েছে অরু। এবার রাগ দেখে কিছু বলতে যাবে, তার আগেই গাড়ি জানলা দিয়ে উকি দিল সায়র। কৃতিক একইভাবে অরুকে কোলে নিয়ে শুধল। কি চাই? সায়র কৃতিকের কথায় পাত্তা না দিয়ে অরুর দিকে চাইল, যে আপাতত সায়রকে দেখে ওড়না দিয়ে নিজে নাক মুখ পেঁচে মমি হয়ে কৃতিকের কোলে বসে আছে। অরুর অবস্থা দেখে সায়র ঠোঁট চিপে হাসি সংবরণ করে বলা, বা কৃতিক, ভালোই উন্নতি হয়েছে তোর বাচ্চা বউয়ের। সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ড আচ্ছা সেবার তো বিয়ে হয়ে গিয়েছে বলে থাইল্যান্ড বসে কাঁদতে কাঁদতে নাকের পানি চোখের পানি একাকার করে আমেরিকা পর্যন্ত বন্যা বানিয়ে ফেলেছিল। আর এখন কি সুন্দর কোলে বসে আছে। কি খাইয়ে বড় করে ফেললি এত তাড়াতাড়ি? কৃতিক হাই তুলে বলল। স্পেশাল ডোজ। তোদের মতো সিঙ্গেল মানুষ এসব বুঝবে না। কৃতিকের মুখে লাগাম টানার জন্য অরু এই প্রথমবার সাহস করে একটা কাজ করে বসলো। ও এগিয়ে এসে দু হাতে কৃতিকের মুখ চেপে ধরল। কৃতিক অরুর চেপে রাখা হাতের মধ্য থেকে অস্পষ্ট সুরে শাহরকে বলল, আমার বউ লজ্জা পাচ্ছে, যা ভাগ শালা। শাহর ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বাস ওয়েট করছে, জলদি আয়। অতঃপর যেতে যেতে অসহায় সুরে বলল, আমার যে কবে একটা বউ হবে। হে উপরওয়ালা, আর কতদিন সিঙ্গেল রাখবে তুমি আমায়? একটা আমেরিকান গার্লফ্রেন্ড জুটিয়ে দিলেও তো পারো। চারিদিকে পাহাড় বেষ্টিত অরণ্যে ঘেরা নির্জন পরিবেশ। সরু পিচঢালা রাস্তার এক মাথায় দাঁড়িয়ে আছে মিনি সাইজের একটা অত্যাধুনিক বাস। কৃতিক হাতের মুঠোয় ওর ছোট্ট হাতটা চেপে ধরে এগিয়ে যাচ্ছে সেদিকেই, যেন ওরু কোনো বাচ্চা মেয়ে হাত ছাড়লেই দুষ্টুমি করে শুরু করে দেবে। এদিক ওদিক তাকাতেই বাসটাকে পর্যবেক্ষণ করে ওরু যেতে যেতে বলল, এখন আবার বাসে কোথায় যাব? গন্তব্যে। ছোট্ট করে উত্তর দিল কৃতিক। ওর মনটা ভালো, তাই হয়তো এতটুকু উত্তর পেয়েছে ওরও। যেহেতু কৃতিক খুব একটা কথা বলে না, তাই আশপাশে সুন্দর পরিবেশটা দেখতে দেখতে হাঁটতে লাগলো ওরও। অতঃপর হাঁটতে হাঁটতে কৃতিকের হাত ধরেই বাসে উঠে এলো ও। বাসের ভেতরে এলিসা, অর্ণব, ক্যাথলিন, সায়র বসা। ক্যাথলিন মাথায় বাকেট হ্যাট পরে আছে। অরুকে দেখেও না দেখার ভান করে বসে রইল। তাকাতে যাবে, তারপর আবার কৃতিক রেগে মেগে এসে কি কেটে নেবে কে জানে। তার চেয়ে না তাকানোই মঙ্গল। অরুকে দেখে এলিসা আগ বাড়িয়ে বলল, ওরু, আমার কাছে এসে বসো। এলিসার আন্তরিকতায় অরু এগিয়ে এগিয়ে এলিসার পাশে বসলো, আর কৃতিক চলে গেল পেছনে শাহের অর্ণবের কাছে। অরুর পাশে বসতে এলিসা সম্মোহনী হাসি দিয়ে শুধল, আপুর ওপর রাগ করে আছো বুঝি? অরু ওইদিকে না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি তোমার ওপর রেগে নেই আপু, তুমি তো আর কিছু করনি। যে কে বাধাও তো দেইনি। এলিসার কথা এবার ঘাড় ঘুরে পেছনে কৃতিকের পানে চাইলো। খুব গভীর মনোযোগে আইপ্যাড স্ক্রল করছে আর শায়ের অর্ণবের সাথে কিছু একটা নিয়ে আলাপ করছে। তারপর পুনরায় এলিসার দিকে তাকিয়ে বলল, এখানে কারোরই কোনো হাত নেই আপু। আমি বোধহয় ওনার বুকের বাঁ পাশের পাঁজর দিয়ে তৈরি হয়েছিলাম।
তাই ডেস্টিনি এড়াতে পারিনি। অরুর এমন সহজ স্বীকারোক্তিতে এলিসার ঠোঁট প্রসারিত হয় মৃদু হাসিতে। অরুর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে অবিশ্বাসের সুরে এলিসা বলে, তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। শুধু আমরাই জানি। তাই তো সেদিন ওর অন্যায় আবদারে বাধা দিতে পারিনি, কারণ সময়টা প্রতিকূল ছিল ঠিকই, কিন্তু তোমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল হীরের মতো স্বচ্ছ আর দিনের মতোই সত্য। হি ইজ রিটলিলি অবসেসড উইথ ইউ ওরো। আর সেদিন কেউ তোমার মায়ের অপারেশন বন্ধ করেনি, যে কি মিথ্যে বলেই তোমাকে ভয় দেখিয়েছিল, যাতে তুমি দ্রুত বিয়েতে হ্যাঁ বলে দাও। এলিসার কথার পাছে অরু আর কিছুই বলো না। আজ ওর সামনে নতুন করে কৃতিককে আরও খানিকটা রহস্য খোলাসা হলো। তার মানে কৃতিক নিজেকে যেমনটা দেখায়, কৃতিক আসলে তেমনটা নয়, পুরোপুরি ভিন্ন একটা মানুষে। অরু যখন হিচিপিচি ভাবতে ভাবতে চুপচাপ বাইরে তাকিয়েছিল, তখনই এলিসা ওকে হজ্জক এগিয়ে দিয়ে বলল, নাও এটা খাও। সকাল থেকে না খেয়ে খেয়ে খিদে পেট ছোছো করছে অরুর। এখন আবার খাবার দেখে খিদেটা যেন আরও দ্বিগুণই বেড়ে গেছে। তাই দেরি না করে হাত বাড়িয়ে খাবারটা নিতে যাবে, তৎক্ষণ পেছন থেকে এলিসাকে উদ্দেশ্য করে কৃতিক বলল, এলিসা, ওরকে কিছু খাওয়াস না? ক্যাম্পিং ভ্যানে গিয়ে একেবারে খাবে। ওর এখন মাথা ঘুরছে। এখন খাওয়ালে বমি করে সারা দেশ ভাসিয়ে দেবে, তখন আবার আমার যত জ্বালা। এলিসা তড়িঘড়ি করে খাবারটা অরুর সামনে থেকে সরিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ল। ওরও সত্যি তোমার মাথা ঘুরছে? অরু মেকি হেসে নিজের রাগ সংবরণ করে বলল, একটু আপু। অতঃপর কৃতিকের দিকে তাকে কট মুটিয়ে বলল, আমি মোটেই বমি করে সারা দেশ ভাসাই না। কৃতিক গভীর মনোযোগে আইপ্যাড দেখছে, সেই সাথে হটডগে কামড় বসাতে বসাতে অরুকে বলল, ডোন্ট টক, হার্টবিট, বমি চলে আসবে। অরু ভেঙচি কেটে সামনে তাকে বলল, অসহ্য। জ্যোৎস্না রাতে আকাশে রূপলি থালার মতো চাঁদ উঠেছে। তার আশেপাশে নির্ভীক সৈন্যের ন্যায় পাহারায় দাঁড়িয়ে অগণিত তারকারাজি। চাঁদ আর তারকাদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে পুরো পাহাড়ের এই মাথা থেকে ও মাথা। পাহাড়ের চূড়ায় তিনটে ক্যাম্পিং ভ্যান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, সেগুলো কৃত্রিম আলোয় আলোকিত। ক্যাম্পিংয়ে ভ্যানগুলোর মাঝখানে যে আঙিনার মতো ছোট্ট জায়গাটুকু পড়ে আছে, সেখানে ক্যাম্প ফায়ার জ্বালানো হয়েছে। সন্ধ্যা নামতে একটু একটু হিমেল হাওয়া বইছে পাহাড়ের গায়ে, তবে এই মুহূর্তে কারোর সেই বাসন্তিক হিমেল হাওয়াতে নজর নেই। আপাতত একযোগে সবার দৃষ্টি ধরে রেখেছে অর্ণব আর এলিসা। সবাই যখন ক্যাম্প ফায়ারের চারিদিকে গোল হয়ে বসে গল্প গুজবে মেতে উঠেছিল, তখনই সবার মধ্য থেকে অর্ণব উঠে এসে এলিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। এলিসা অবাক হয়ে দাঁড়িয়ে গেলে অর্ণব হাতে থাকা চকচকে হিরে খচিত রিংয়ের বক্সটা বাড়িয়ে দেয় এলিসার পানে। ক্যাম্পিং করার নাম করে পাহাড়ে এসে অর্ণব এভাবে সারপ্রাইজ করে দেবে সেটা কল্পনাও করেনি এলিসা। অবাকের চরম সীমানায় গিয়ে মুখের উপর হাত রেখে এলিসা বলল, কি করছিস তুই? মাথা ঠিক আছে? সবাই দেখছি তোকে। অর্ণব বলল, দেখুক, এখানে সবাই আমার ভালোবাসার পাগলামোগুলো দেখে দেখে অভ্যস্ত হোক। অ্যালিসা, তোকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম আমি। বলতে পারিস লাভ এট ফার্স্ট সাইড। তারপর যতগুলো বছর একসাথে বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটিয়েছি, তোর প্রতি ভালোবাসার টান আমার বেড়েই গিয়েছে দ্বিগুণ তালে, কমেনি কখনো। তোর মনটাকে জিতে নেওয়ার আসক্তি, তোকে আপন করে পাওয়ার নেশাটা শরীরের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়েছে আমার। এখন মনে হচ্ছে একপাক্ষিক ভালোবাসতে বাসতে তুই আমার ব্যাধিতে পরিণত হয়েছিস, আরোগ্য ব্যাধি। আমার এই আরোগ্য ব্যাধি সারাতে তোকে বড্ড প্রয়োজন অ্যালি। তুই কি পারবি না নিজেকে আমার নামে লিখে দিতে? এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দিলেও আমি এই জীবনে তোর পিছু ছাড়বো না। তুই এটা ভালো করেই জানিস, আর আমিও এটা জানি তুই আমাকে ভালোবাসিস। তাই বলছি, অ্যালিসা, উইল ইউ বি মাইন ফর আ লাইফ টাইম কমিটমেন্ট? এলিসা চুপচাপ দাঁড়িয়ে আছে, হ্যাঁ না কিছু বলছে না দেখে অর্ণব পুনরায় বলল, এখন ফিরিয়ে দিলে অসুবিধা নেই, আমি আবারও তোকে প্রপোজ করব, সমস্যা নেই। তোকে ভালোবাসতে বাসতে এমনিতে বন্ধু মহলে নির্লজ্জের খেতাব প্রাপ্ত আমি। অর্ণবের শেষ কথায় ডুকরে কেঁদে উঠে এলিসা। কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল, কে বলেছেন আমি তোমাকে ফিরিয়ে দেব? আমি কি এতটাই খারাপ যে নিজের ভালোবাসার মানুষের মন বুঝতে পারি না? অর্ণব একগাল হেসে বলল, তাহলে হাতটা দে, রিংটা পরাই।
এলিসা তৎক্ষণাৎ নাক টেনে হাত বাড়িয়ে দিল অর্ণব এলিসার অনামিকা আঙুলে রিং পরিয়ে উঠে তারা ছট করে এলিসার ছোট চুপালো। ওদের এই গভীর প্রেম নিবেদন এতক্ষণ মন দিয়ে দেখছিল অরু। ভালোই লাগছিল এমন ভালোবাসার পূর্ণতা দেখতে, কিন্তু হঠাৎ করে এভাবে সবার সামনে এতটা অন্তরঙ্গ আলিঙ্গন দেখে সংকোচে চোখ সরিয়ে ফেল অরু। অরুর কাছে ব্যাপারটা বিভ্রান্তিকর হলেও আমেরিকান কালচারে বড় হওয়া এলিসা অর্ণবের কাছে এটা দুধভাত মাশরুম। অরু চোখ নামিয়ে মাথা নত করে চুপচাপ ঘাস ছিঁড়ছে। তখনই কোথা থেকে এগিয়ে এসে সবার আড়ালে ওকে হাঁচকা টান মেরে ক্যাম্পিং ভ্যানের পেছনে নিয়ে গেল কৃতিক। চাঁদের নিয়ন আলোতে কৃতিকের মাদকতা মিশ্রিত চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠছে অরুর। কৃতিকের উজ্জ্বল ফসা চোখ মুখে সব লাল বর্ণ ধারণ করেছে। স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতই শ্বাস নিচ্ছে সে। কৃতিকের এমন উদ্ভ্রান্ত রূপে দেখে অরু সচকিত হয়ে শুধল। কি হয়েছে আপনার, জ্বর এসেছে দেখি? অরু কৃতিকের কপাল ছোঁয়ার জন্য হাত বাড়লে কৃতিক সেটাকে খপ করে ধরে বিনা পাকে দ্বিতীয়বারের মতো নিজের ডার্ক ব্রাউন উষ্ঠ যুগল অরু নরম তুলতুলে অদরের মাঝে ডুবিয়ে দেয়। অরুর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এক অবাধ্য উন্মাদনায় ছে গিয়েছে কৃতিকের শরীর মন সবকিছু, যার ফলস্বরূপ অরুর ঠোঁটের গভীর থেকে গভীরতর রহস্য উন্মুক্ত করায় মত্ত হয়ে উঠে আছে কৃতিক। হঠাৎ করে আবারও সেদিনে বেসামাল অনুভূতির জোয়ার এসেছিল অরুর মাঝেও, কিন্তু কতক্ষণ। এখন কৃতিকের অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে দম নেওয়ারও দায় হয়ে উঠেছে ওর। তার উপর অবাধ্য হাতের স্পর্শ এমন আকস্মিক আক্রমণে অরুর যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন কৃতিক নিজেই ছেড়ে দিল ওর অজর। একটুখানি দম নিয়ে নিঃসংকোচে হাত নিয়ে রাখলো অরুর গলায়, অতঃপর একটানে ওড়নাটা খুলে ছুঁড়ে ফেলে দিল পাহাড়ের ঢালে। এতক্ষণ যেভাবে হোক কৃতিকের করা পাগলামিগুলো মুখ বুঝে সহ্য করে নিয়েছে অরু, কিন্তু এবার কৃতিকের অস্থিরতা আর নেশা ধরা চাহনি দেখে বেশ ভড়কে গিয়েছে সে। সেই সাথে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরেছে খুব ভালোভাবে। কৃতিক এগিয়ে আসছে দেখে ভীত অরু ওর শরীর স্পর্শ করার আগে অন্যদিকে ঘুরে সশব্দে না বলে কেঁদে উঠে অরু। একদম হুট করে ঘটে গিয়েছে এই ব্যাপারটা কৃতিক নিজের মাঝে ছিল না। তখন কি জানি হয়ে গেল আরেকজনের ভালোবাসা দেখতে দেখতে ওর মাঝে অরুকে একান্তে পাওয়ার কাছে তীব্র বাসনাটা কেমন মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু আচমকা এভাবে অরুর কান্নার আওয়াজে কানে ভেসে আসতে সম্বিত ফিরে পেল কৃতিক। দু হাত দিয়ে নিজের স্টাইলিশ চুলগুলো নিজেই খামচে ধরে অস্পষ্ট সুরে বলল শিট। তারপর দু কদম এগিয়ে গিয়ে অরুকে নিচের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন, লেগেছে? অরু বিনা বাক্যে চুপচাপ চোখে জল ফেলছে দেখে কৃতিক আবারও বলল, অরু হার্টবিট, প্লিজ কাঁদিস না, সবাই ও পাশে আছে। এভাবে তোকে কাঁদতে দেখলে ওরা ভাববে আমি তোর সাথে জোর জবরদস্তি করেছি। কি হয়েছে বল আমায়, কেন কাঁদছিস? ঠোঁটে বেশি লেগেছে? অরু ফুপিয়ে উঠে বলল, মা আপাকে মিথ্যে বলে এত দূর এসে এই রাতের বেলা আমি কি ঠিক করেছি? মা যদি একটাবার বুঝে ফেলে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে আমাকে এমনভাবে কৌশলে আটকে ফেলবে যে আমি আর বাইরের জগতের মুখটাও দেখতে পারবো না। আর আপনাকে তো নাই। অরুর কথা কৃতিক খানিক্ষণ চুপ হয়ে রইল, তারপর গম্ভীর গলায় শুধল, তুই আমাকে চাস কি না? অরু পুরো মস্তিষ্ক এলোমেলো ভাবনায় ছেয়ে আছে। এই সময় এমন একটা প্রশ্নের কি মানে হয় বুঝে উঠতে পারল না অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক পুনরায় একই প্রশ্ন করল, তুই আমাকে চাস কি না? কি বলছেন? অরু মাঝখানে থামিয়ে দিয়ে কৃতিক আবারও বলল, হ্যাঁ অথবা না, এর বাইরে আর একটা টু শব্দ শুনতে চাই না। অরু দেখলো কৃতিকের একটু আগে সেই আবেগপূর্ণ প্রেম চেহারাটা হুট করে কোথাও গায়েব হয়ে গিয়েছে। চোখের মাঝে অনুভূতির ছিটে ফোটা অবশিষ্ট নেই। এখন যা আছে তা কেবল বংশানুক্রমে পাওয়া অভিজাত আর কর্তৃত্বের সম্পূর্ণ ধারালো রূপ। অরু ভয়ার্থ দৃষ্টিতে যে আছে কৃতিককে ওরকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলল, তোর হাতে 5 মিনিট সময় আছে, টেক ইউর টাইম। আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না। কৃতিক ওকে ঘুরে দাঁড় করিয়ে দিয়ে বলল। এবার কৃতিকের কথাটাকে একটু সিরিয়াসলি নিয়ে সত্যি সত্যি ভাবতে বসলো অরু।
সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম দিন এসে ভুল করে কৃতিকের বিছানায় ঘুমানো ভরা গ্যালারিতে সবার সামনে ওর ওড়না দিয়ে নিজের ঘাম মোছা এলিসার জন্মদিনে কৃতিকের অনেকটা কাছাকাছি আসা, ওর উপর কৃতিকের বারবার অধিকার ফলানো, প্রতিবার বিপদে ঢাল হয়ে রক্ষা করা, জঙ্গলে হারিয়ে যাওয়ার পর হেলিকপ্টারে করে ওকে সেভ করা, নিজের হাত কেটে ফেলেও ওকে বাঁচানো, নূপুর চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যত্ন করে আগলে রেখে দেওয়া, নিখিলের সত্যিটা জানার পর ওকে সামলানো, নিজের জীবনের সাথে ওর জীবনটাকে ইচ্ছে করে জড়িয়ে ফেলা, সেদিন কৃতিকের বাড়ি ছেড়ে আসার সময় রাগের মাথায় নিজের গোপনীয় সত্যি কথাটা অজান্তেই স্বীকার করে ফেলা, রাতের আধারে না ঘুমিয়ে ওকে এক নজর দেখতে আসা, আর সবশেষে এলিসার বলা কিছু চরম সত্যি। তুমি কল্পনাও করতে পারবে না ও তোমার জন্য ঠিক কতটা পাগল। হি রিটলিলি অবসেসড উইথ ইউ। হঠাৎ করেই ওর মনে হতে লাগলো প্রথম থেকে সবকিছু যেন একই সুতোয় গাথা, কেবল ওরই কিছু টের পায়নি, কিছু বুঝতে পারেনি, কি করি বা পারত। ও তো কখনো কৃতিকের ভালোবাসা খুঁজতে যায়নি, নিজেকে বারবার বসিয়ে এসেছে কৃতিকের অপছন্দের তালিকা, অথচ এখন মনে হচ্ছে কৃতিকের মতো করে ওকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কোনো দিনও না। যাই হয়ে যাক, কৃতিকের ভালোবাসাকে পায়ে ঠেলে দেওয়ার মতো সাধ্য অরুর নেই। তাছাড়া ও নিজেও তো কৃতিকের প্রেমে পড়েছে, এটি কি অস্বীকার করবে? ইয়োর টাইম ইজ ওভার। পেছন থেকে কৃতিকের আওয়াজ ভেসে আসতে অরু ঘাড় ঘুরিয়ে তড়িৎ বেগে বলল, আমি চাই। কি চাস? অরু এবার ছুটে কৃতিকের গলা জড়িয়ে ধরে দুটো শরীরের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি আপনাকে চাই জেগে। কৃতিকে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তুই চাইলেই বা কি আর না চাইলেই বা কি, আমার হাত থেকে তোর এই জীবনে নিস্তার নেই। আমি তো কেবল তোর হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে তরতাজা করলাম মাত্র। কৃতিকের কথায় কান না দিয়ে অরু আবার বলল, আমি আপনাকে চাই নিজের স্বামী রূপে। আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করুন। অরু নিঃসংকোচ স্বীকারোক্তিতে কৃতিকের মাঝে বছর পর বছর ধরে জ্বলতে থাকা আগুনের হালকার মাঝ দিয়ে হুট করে যেন জলের মতো শীতল স্রোত বয়ে গেল। অবশেষে কৃতিকের মতো করে অরু আসক্তিতে পড়েছে। এই আসক্তি যে বড্ড বেসামাল আর যন্ত্রণাদায়ক, কৃতিক তা হাড়ে হাড়ে জানে। এবার শুধু অরুর পালা। অরু এখনো জাপটে ধরে আছে ওকে। অরুর অন্তরঙ্গ আলিঙ্গন কৃতিককে ভেতর থেকে উন্মাদ করে দিচ্ছে। ও তৎক্ষণাৎ অরুকে কোলে তুলে নেয়। অরুর দুপা আটকে আছে কৃতিকের কোমরের ভাঁজে, দুপাশে। ওকে কোলে তুলে নিয়ে কৃতিক হাসকি স্বরে বলল, একবার তুমি করে ডাকো। অরু ডাকলো না। কৃতিক আর অপেক্ষাও করলো না। কোলে নিয়ে ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো ও নরম ঠোঁটের মধ্যিখানে। অতঃপর সেভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো ক্যাম্পিং ভ্যানের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত ভেতরের প্রবেশের আগে কৃতিকের ফোনটা আপন সুরে বেজে উঠল। ফোন বেজে ওঠায় এতক্ষণ ধরে একটু একটু করে তৈরি হওয়া অনুভূতি জোয়ারে হুট করে কেমন ফাটি পড়ে গেল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ক্যাম্পিংয়ে ভ্যানে বসিয়ে দিয়ে বলল, এখানেই ওয়েট করো, আমি ফোনটা পিক করে আসছি। আজ রাতে এমনিতেও ঘুম নেই তোর। অরুকে রেখে কৃতিক চলে গেল নিজের মনের অযাচিত ভাবনায়। লজ্জায় রাঙা হয়ে যায় অরু। শুষ্ক একটা ঝোঁক গিলে মুখ লুকায় নিজে দু হাতে। বন্ধুর আকাশ ছুঁয়েছে পর্বতমালার নিম্নভাগে। জ্যোৎস্না রাতের রূপুরি ঝকঝকে আলো এসে পৌঁছতে পারে না কোনো কালেই। সেটাই এখনো ঘোর আমাবস্যা বিরাজমান। চারিদিকে খুটখুটে অন্ধকার আর তমসাচ্ছন্ন। শুধুমাত্র পাহাড়ের এক কোণে গুহার মধ্যে যে গুপ্ত ঘরটা রয়েছে, সেখানে থেকে জেনারেটর চালিত বৈদ্যুতিক বাল্বের নিয়ন আলোর ছটা এসে ঠেকছে নরম সবুজ কচি ঘাসের উপর। অতীব সুন্দর সেই ম্যাজিক্যাল আলো ছায়া আর ঘাসের আস্তরকে পায়ে মারিয়ে তড়িৎ বেগে এদিক ওদিক পায়চারি করছে নেখেল। কপালে তার দুশ্চিন্তার গভীর ভাঁজ, শরীরে ঘামের চুপচুপা, শার্টের উপর পরা সফেদ রঙা অ্যাপজনটা এথায় সেথায় শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ, কুচকে রাখা ছোট ছোট চোখ দুটো দেখে মনে হচ্ছে একটু আগে কোনো অপকর্ম করে ধরা খেয়েছে সে।
এইদিক ওইদিক পায়চারি করতে করতে তার দিয়ে নখ কাটতে কাটতে এক মনে কি যেন ভিড় করছে। দেখলে মনে হবে কোনো কিছুর হিসেব করছে। নিখিলের এমন উদ্ভ্রান্তের মতো কর্মকাণ্ড দেখতে পেয়ে গুপ্ত ঘর থেকে হতন্ত হয়ে বেরিয়ে আসে লিও। এক ছুটে বেরিয়ে আসতে তার স্থূলকায় দেহটা হাঁপিয়ে ওঠে। সে নিখিলের সামনে দাঁড়িয়ে আপাতে আপাতে শুধু হয়। কি হয়েছে, এখনো কাজ শুরু করছো না যে? রাত শেষ হয়ে যাবে তো। কথার বলার সঙ্গে সঙ্গে ফট করে দু হাতে লিওর কলের খামচে ধরে নিখিল। অতঃপর চোখ শক্ত করে দাঁত খিচিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম এই কয়জনে হবে না, সবকিছুর একটা পরিমাণ রয়েছে। পরিমাণের বাইরে ওদের শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করলে সবগুলো মারা পড়বে। তখন ধনকুব হওয়ার বদলে জেলে পচে মরতে হবে আমাদের। নিখিলের কথা লিও শুষ্ক ঠকিল ভয়ার্থ কণ্ঠে সুত হলো। এখন কি করব? নিখিল পুনরায় পায়চারি করতে করতে বিড়বিড়িয়ে বলে, জানি না, রাশিয়ান মাফিয়াদের থেকে অ্যাডভান্স ডলার নিয়ে ফেলেছি, যে করেই হোক কাজ সম্পন্ন করতে হবে। লিও মুখ কাঁচুমুচু করে বলল, কিন্তু এই সময় নতুন করে টিএনসি হরমোন কোথায় পাবো? লিওর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিখিলের হাঁটার গতি সহসাই থেমে যায় ও আঙুল উঁচিয়ে পাহাড়ের চূড়ায় জ্বলতে থাকা ফেরি লাইট আর মাঝ আকাশে উঠতে থাকা নিভু নিভু জ্বলন্ত ফানুসগুলো দেখিয়ে লিওকে শুধল। ওখানে কি হচ্ছে? লিও ঠোঁট উল্টে বলল, মেবি কোনো গ্রুপ ক্যাম্পিং এসেছে। নিখিল তৎক্ষণাৎ গড়গুটিয়ে স্থান জায়গা ত্যাগ করে বড় বড় পা ফেলে উঠতে থাকে পাহাড়ের চূড়ায়। ওর কাণ্ডে পেছন থেকে লিও হাঁক ছাড়ে ডেকে উঠছে বলল, আরে কোথায় যাচ্ছ? নিখিল যেতে যেতে পেছনে না তাকে ক্রু হেসে বলল, সবকিছু রেডি করো, আসছি আমি। আজকাল স্টুডেন্টরাও হয়েছে ফাজিল এক একটা। কথা নেই বার্তা নেই, যখন তখন কল দিয়ে কনভারসেশন শুরু করে দেয়। আর থামাথামির নাম নেই। প্রথমে পড়াশোনা দিয়ে শুরু করবে, তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে ঢুকে যাবে ব্যক্তিগত আলাপে। আমেরিকান মেয়েরা এত নির্লজ্জ আর বেহায়া কেন কে জানে। স্টুডেন্টের বাড়তি প্যাচালে প্রথমে তাতে দত চেপে সহ্য করলেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিয়েছে। রকচটা বদমেজাজি জাহান করে দেয়। একে তো চরম মুহূর্তে কল দিয়ে মুড়ের 12টাই বাজিয়ে দিয়েছে, তার উপর রাত বিরাতে কল দিয়ে ঠঙের আলাপ অসহ্য। স্টুডেন্টদের কাছে কৃতিক বরাবরই চুপচাপ হ্যাঁ ছাড়া উত্তর দেওয়ার ওর ধাঁচে নেই। তাই তো কথা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুখের উপরই ফোন বন্ধ করে দিয়েছে একদম। এবার 1000টা কল করে দিলেও আর কৃতিকে নাগাল পাওয়া যাবে না। সে যতই প্রয়োজনীয় আলাপ হোক না কেন, কিছুক্ষণ নিরিবিলি দাঁড়িয়ে থেকে স্তব্ধ প্রকৃতির মাঝ থেকে এক বুক বাতাস ভরে নিয়ে কৃতিক পুনরায় এগিয়ে গেল ক্যাম্পিং ভ্যানের দিকে। ওদিকে সবাই মহা আনন্দে ফানুস উড়াচ্ছে। কৃতিক ভাবলো ওরুকেও দেখাতে হবে তো এই রোমাঞ্চকর দৃশ্যটা, নয়তো এত দূর ক্যাম্পিংয়ে আসার মজাটাই মিস করে যাবে মেয়েটা। তাই ভেতরে না গিয়ে বাইরে থেকে ওরুকে ডেকে উঠল কৃতিক। ওরু বাইরে আয়, জাস্ট লুক, সামথিং স্পেশাল ইজ হ্যাপেনিং হেয়ার, কাম ফাস্ট ওরু। ভেতর থেকে অরুর কোনোরূপ সারা শব্দ না পেয়ে এবার কৃতিক নিজেই ধীর গতিতে ক্যাম্পিং ভ্যানের ভেতরে প্রবেশ করলো। চারিদিকে ফানুসের ছড়াছড়ি, একের পর এক উড়ন্ত ফানুসের চিমচিমে আলো পুরো পাহাড়টাকে অপ্রার্থিব সুন্দর লাগছে। ক্যাম্প ফায়ারের পাশে চাঁদের পাহাড় গান বেজে চলেছে সেই তখন থেকে। পুরো অ্যাডভেঞ্চার পরিবেশ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে এলিসা উড়ন্ত ফানুসগুলোকে সূক্ষ্ম নজর দিয়ে পরখ করছে। তা দেখে অর্ণব একটা ফানুস নিয়ে এগিয়ে এসে এলিসাকে উদ্দেশ্য করে বলল, অ্যালি, ফানুস উড়াবি, আয়। এলিসা তৎক্ষণাৎ এগিয়ে এসে হাসূচক মাথা নাড়িয়ে অর্ণবের হাতে হাত রাখে। তারপর দুজন মিলে এগিয়ে যায় ফানুসটাকে উন্মুক্ত করে দিতে। ফানুসের মধ্যে জ্বলতে থাকা সোনালি আলোয় এলিসার হাতের হিরে খচিত আংটিটা চকচক করছে খুব। অর্ণব সেটার দিকে একবার পরখ করে ওর চোখের দিকে দৃষ্টিপাত করলো। এলিসার ধূসর চোখ দুটোতেও জ্বলন্ত ফানুসের নিদারুণ প্রতিচ্ছবি বিদ্যমান। স্থির চোখে মুখে ধামাচাপা পড়ে আছে একরাশ খুশির ছিলে। অর্ণব সেই খুশিকে আরো খানিকটা বাড়ি দিতে ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আই লাভ ইউ অ্যালি, শুধু আজ বা কালের নয়, জনম জনমের ভালোবাসা তুই আমার। অর্ণবের কথা প্রত্যুত্তর এলিসাও লাজুক হেসে কিছু বলতে যাবে, তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ধাবাই বসায়
সায়রের কলার টেনে ধরে দাঁতে দাঁত পিষে কৃতিক বলল। আমার ওরু কই? সায়র বেচারা বসে পপকর্ন চিবুতে চিবুতে অর্ণব এলিসার সিনেমাটিক প্রেম নিবেদন দেখছিল। হঠাৎ এমন অতর্কিত আক্রমণে তৎক্ষণাৎ পপকর্ন ওর গলাতেই আটকে গেল। কাশি দিতে দিতে কৃতিককে ছাড়ানোর চেষ্টা করে কোনো মতে ফেসফেসিয়ে বলল। ছাড় ভাই, আমি সত্যিই জানি না ওরু কই। তোরা দুজন তো হুট করে একসাথে হুদাও হয়ে গেলি। তোরা স্বামী স্ত্রী, তোদের প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আর ডাকিও নি আমরা। সায়রের কথা কৃতিক নিজেকে সংবরণ করে ওর কলার ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে এলিসা আর অর্ণব এগিয়ে এসে সুতল। কি হয়েছে জেকে? কৃতিক থমথমে মুখ এদিক ওদিক হালকা মাথা নাড়িয়ে বলল। ডোন্ট নো, ওরু কোথাও নেই। এলিসা উদ্বিগ্ন সুরে বলল। কোথাও নেই মানে? ও তো তোর সাথেই ছিল। কৃতিক জিভ দিয়ে শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে চিন্তিত গলায় বলল। হ্যাঁ, তখন তো ছিল। আমি নিজে ওকে ক্যাম্পিং ভ্যানে রেখে একটা ফোন কল রিসিভ করতে একটু দূরে গিয়েছিলাম। আর তারপর কৃতিক নিজের তেতো গলার অযথা স্বীকারোক্তি শেষ না করেই চট করে সায়রকে বলল। সায়র, তুই না এলিসা অর্ণবের সারপ্রাইজ মোমেন্ট ধারণ করার জন্য হিডেন ক্যামেরা সেট করেছিলি? সায়র হ্যাঁ সূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলে। কোথায় কোথায় সেট করেছিলি সবগুলো বের কর, কুইক। এবার শুধু সায়র নয়, ওর সাথে সাথে অর্ণব পায়ে পায়ে এগিয়ে গেল ক্যামেরাগুলো খুঁজে বের করতে। এই মুহূর্তে কৃতিকের মাথা ফেটে যাচ্ছে দুশ্চিন্তা। অতিরিক্ত দুশ্চিন্তার ফলে সুকৌশলী মস্তিষ্কটাও হ্যাং করছে বারংবার। রাতের আধারে এমন অজানা অজানা পার্বত্য এলাকায় হঠাৎ করে কোথায় চলে যেতে পারে মেয়েটা, তাও কৃতিককে না জানিয়ে। কিছুক্ষণ আগেই তো সবকিছু কতটা মসৃণ হয়ে উঠেছিল ওদের মাঝে। ওরু বারবার বলেছিল, আমি শুধু আপনাকেই চাই, নিজ স্বামী রূপে। আপনি ছাড়া, আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাও করতে পারি না। সেসব কথা ভাবলে এখনো কৃতিকের হৃদয়টা এক অজানা উষ্ণতায় ছেয়ে যায়। মস্তিষ্ক ঘিরে ধরে কাল্পনিক সুখের ভাবনায়। অথচ এখন এভাবে হুট করে হারিয়ে গিয়ে কেমন দুশ্চিন্তায় পাগল বানিয়ে দিচ্ছে ওকে। এটা কি ঠিক হলো? খানিকক্ষণ আগে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়তেই মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো কৃতিকের পুরো মস্তিষ্ক জুড়ে। আর ও আর চুপচাপ দাঁড়িয়ে থাকলো না, থাপ থাপ পা ফেলে এগিয়ে গেল ক্যামেরাগুলোর দিকে। মনিটর স্ক্রিনে একে একে সবগুলো ক্যামেরার ভিডিও ফুটেজ চেক করা হলে শেষ ক্যামেরাতে এসে চোখ আটকে গেল ওদের সবার। শুধু চোখ আটকে গেলে বললে ভুল হবে, রীতিমতো কাছাকাছি শুরু হয়ে গিয়েছে সবার। ভিডিওতে অরুর সাথে করা কৃতিকের একান্ত মুহূর্তগুলোর পাগলামিগুলো দেখে এলিসা, অর্ণব, সায়র তিনজনই কৃতিকের পানে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে একই সুরে বলে উঠল। তোরা একটু আগে এসব করছিলি? সায়র বড় বড় চোখ করে ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে বলল। সি, হি ইজ সো ডেসপারেটেড, মেয়েটাকে শ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না। সায়রের কথা এলিসা অর্ণব মুখ টিপে হেসে দিল। ওদের খিল্লি আর মজা মাস্তিকে এক ধমকে থামিয়ে দিয়ে কৃতিক বলল। জাস্ট শাট আপ। টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে আর তোরা এখানে মজা নিচ্ছিস। তাছাড়া ওরু আমার বিয়ে করা বউ, যা খুশি যেভাবে খুশি যেখানে খুশি করব, তোদের বাপের কি? ওদের তর্ক বিতর্কের মাঝে ভিডিওর এক জায়গায় অর্ণব পজ করে বলল। গাইজ লুক। তৎক্ষণাৎ কৃতিক সচকিত হয়ে এগিয়ে এসে স্ক্রিনে চোখ রাখল। অর্ণবকে সরিয়ে দিয়ে রিপিট করে ওই একই সিনটুকু বারবার টেনে টেনে দেখছে কৃতিক। 4 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাবসেন্ট পড়া কেউ একজন এসে ওর সাথে হেসে হেসে কুশলাদি বিনিময় করার মতন কথা বলছে। অতঃপর অরু তার পেছন পেছন অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছে। অর্ণব পাশে দাঁড়িয়ে ঠোঁট উল্চে বলল। কে হতে পারে এই অ্যাপ্রন পরা লোকটা? সায়র সহসা এগিয়ে এসে ভালো করে নজর বুলিয়ে বলল। আরে এটা তো নিখিল, অরুল ক্রাশ। অরুর বাচ্চা। আকস্মাৎ কৃতিকের গর্জনে কেঁপে উঠল ওরা সবাই। কৃতিক উঠে দাঁড়িয়ে ভ্যানের সামনে রাখা স্টুলটাকে সজে লাথি মেরে রাগে থরথরিয়ে কাঁপতে কাঁপতে বলল। ওকে একবার খুঁজে পাই, মেরে ওর গাল ফাটিয়ে দেবো আমি। তখন সারা জীবনের মতো ক্রাশ খাওয়া ভুলে যাবে। অর্ণব এগিয়ে এসে কৃতিকের কাঁধে হাত রেখে বলল।
ঠান্ডা মস্তিষ্কে ভাব জেকে, এটা কি আদৌ পসিবল? ওরু তো তোর সাথে এসেছিল, একটু আগে তোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলি, তাহলে হঠাৎ করে কেন ওরু নিখিলের সাথে চলে যাবে, তাও কাউকে কিছু না জানিয়ে? তাছাড়া ওরু অ্যাডাল্ট, বিয়ের মর্ম কতটুকু সেটাও ভালো করেই বোঝে, তাও তোকে না জানিয়ে কেন যাবে? আর সবচেয়ে বড় কথা, অর্ণব কথা শেষ করার আগে পাশ থেকে এলিসা গুরুগম্ভীর গলায় বলল। নিখিল এখানে কি করছে? অর্ণব এলিসার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল। রাইট, এই না হলে আমার শোনা। অর্ণবের আহ্লাদি কথায় এলিসা দাঁত কিরমিরিয়ে বলে উঠছে। চুপ করবি তুই, সিরিয়াস কনভারসেশন চলছে এখানে। কৃতিক ওদের কথায় কান না দিয়ে দ্রুত নিজের মোবাইল বের করে লোকেশন ট্র্যাকার ঢুকে পড়লো শাহসুতলা। কি খুঁজছিস? কৃতিক কিছু একটা সার্চ করতে করতে বলল। কিছুদিন আগে আমি ওরুকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, সেটার লোকেশনই আমার ফোনে কানেক্ট করে রেখেছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। শায়র দাঁত কট মুটিয়ে বলল। সেটা আগে বলবি না?